দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে এবং বরাবরের মতোই আপনাদের সাথে আমি আছি মারিয়া শিমু। আর আজ আমাদের মাঝে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি আমরা তার লাইফস্টাইল নিয়ে কথা বলবো, এছাড়াও তার যে কন্ট্রিবিউশন আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে সেটি নিয়েও আমরা কথা বলবো। আমার মনে হয় যে আমি আর দেরি না করে তাকে ইন্ট্রোডিউস করাতে, তাকে আপনারা সবাই চেনেন, আমাদের অত্যন্ত প্রিয় এবং যিনি গান গেয়ে আমাদের হৃদয় জয় করে নিয়েছেন, সেই সাথে তার বাবার নামও রেখেছেন সমানভাবে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ারকে। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি, আপনাকে দেখে আরো ভালো লাগছে, আপনাকে খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আর মাশাআল্লাহ ইউ আর লুকিং সো প্রিটি। থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে আজকে তোমার সাথে বসেছি এবং এটিএন বাংলাকেও আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো যে আজকের এই আয়োজনটিতে তারা ডেকেছে আমাকে। আপনাকে অনেক ধন্যবাদ আপু আসার জন্য। আমরা অনেক গল্প করব, অনেক কিছু জানবো আপনার কাছ থেকে। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, বা আমার মনে হয় যে আমরা শুরুটা যদি এভাবে করতে পারি তাহলে আমরাও বেশ ভালো অনুভব করব, সেটা হচ্ছে আমরা কথা বলতে চাই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারকে নিয়ে। তিনি আপনার বাবা এবং তার যে অবদান আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের চলচ্চিত্রে, আমাদের গানের ক্ষেত্রে, সেটা আসলে অনস্বীকার্য। এবং যেটা বলে না যে তারা তো সবসময় তারাই থাকে, তিনি আমাদের মাঝে থাকুক বা না থাকুক। সো একটু জানতে চাই যে তার অনুপ্রেরণা আসলে আপনার জীবনে কিভাবে কাজ করেছে, আপনাকে আসলে কতখানিক এই পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছে? বাহ, চমৎকার কোয়েশ্চেন। ইনফ্যাক্ট আমি বলবো যে আমার ফেভারিট কোয়েশ্চেন। তো যাই হোক, আমি শুরু থেকে যদি বলি যে আমার বাবার কাছে আমি শুনেছি, আমার বাবা আমাকে বলেছেন যে মা তুমি যখন জন্মালে, তো একজন শিশু যখন জন্মায় তখন কিন্তু কাঁদে, তখন আমি দেখেছি তোমার মানে তুমি যে কান্না করছো সেটার ভেতরে না একটা সুর ছিল। এবং তখনই আমার মনে হয়েছে যে আমার মেয়েটা বোধহয় সঙ্গীত শিল্পী হবে। আমার কেন জানি মনে হয় যে বাবা বোধহয় মনের অজান্তে সেই স্বপ্নটা লালন করেছিলেন যে তার সন্তান তার মানে আমি বলবো যে যেই পথে আছে তার লেগেসি ধরে রাখবে, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমারও দেখা গেল। তবে আরেকটা জিনিস এখানে বলাই যায় যে আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার তিনি যেমন একজন সঙ্গীত ব্যক্তিত্ব, পাশাপাশি একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব। তো সেই সুবাদে আমাদের বাসায় কিন্তু সঙ্গীতের লোকজন, চলচ্চিত্রের লোকজনের সবসময় একটা আনাগোনা ছিল এবং ওনাদের সান্নিধ্যে আমি বড় হয়েছি। তো এই প্রশ্নটা আমাকে অনেকেই করে যে সিনেমাতে না এসে গানে কেন আসা। তো আসলে বাবা সবসময় বলতেন যে বা দুই নৌকায় কখনো পা দিতে হয় না, যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি করবে, যেটা করতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। তো দেখা গেল কি ছোটবেলা থেকে না গানটার প্রতি আগ্রহটা বেশি ছিল। আপনার নিজের থেকেই ছিল? নিজের থেকেই, কারণ যখন বড় বড় সঙ্গীত পরিচালকরা, বড় বড় সঙ্গীত শিল্পীরা আসতেন আমাদের বাসায়, আমি সাবিন আন্টি, রুনা আন্টিদের কথা বলছি, কিংবা শ্রদ্ধেয় সত্য শাহ আলাউদ্দিন আলী চাচা, আনোয়ার পারভেজ চাচা, ওনারা যখন আসতেন আমি কিন্তু সামনেই বসা থাকতাম, বসে বসে দেখতাম তারা কিভাবে কাজ করেন। এবং ওই যে একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হলো গানের প্রতি। তো আমার যখন 8 বছর বয়স, সেই 8 বছর বয়সের জন্মদিনটিতে বাবা আমাকে প্রথম হারমোনিয়াম কিনে দেয়। তার আগে কি আপনি প্রকাশ করেছিলেন যে না গান আপনার ভালো লাগে, বা গানের প্রতি যে আপনি মুগ্ধ বা একটু উইক ছিলেন, সেটা কি বাবা বুঝতে পেরেছে? সেটা আমি প্রকাশ করিনি, তবে বাবা বুঝতে পেরেছে। কারণ বাবা দেখতেন, মানে বাবাদের যখনই কোনো সিটিং থাকতো, বেশিরভাগ তো আমাদের বাসাতেই হতো, বাবা দেখতো কি আমি পড়াশোনা তাড়াতাড়ি করে, মানে সেদিন পড়াশোনা তাড়াতাড়ি করে শেষ করে মানে বাবাদের সঙ্গে গিয়ে বসবো। হ্যাঁ, তখন বাবা বুঝতে পেরেছিল যে ওর বোধহয় এখানে খুব ইন্টারেস্ট, মানে মিউজিকে। তা আমি বসে থাকতাম। এবং যেন আমার খুব ভালো লাগে এই জিনিসটা বলতে যে বাবারা যে কালজয়ী গানগুলো সৃষ্টি করেছে, অনেকগুলো গান আমার চোখের সামনে আমি সৃষ্টি হতে দেখেছি। হ্যাঁ, কারণ বাবা খুব ঘটা করে আসলে বসে বসে গান লিখতেন না, উনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে ওনার গানের দুটো লাইন মাথায় আসতো, সাথে সাথে একটা সুর চিন্তা করতেন, আমাকে বলতেন মা হারমোনিয়ামটা নিয়ে আসো, একটু তুলে রাখো, তোমার কাকুরা যখন আসবেন একটু গেয়ে শোনাবে। আমি এরকম অনেক গান 2 লাইন গেয়ে শুনিয়েছি, তারপরে দেখতাম যে ওনারা এটাকে কালজয়ী গানের রূপ দিয়েছে। এরকম অনেক হয়েছে। আর 8 বছর বয়সের কথা যেটা বলছিলাম, যে আমার জন্মদিনের উপহার তো বাবা দিলেন, সেই সাথে একটা বোনাস ছিল, তিনি আমাকে একটা গানও লিখে দিয়েছিলেন, আমার জীবনের প্রথম গান। আমি কি 2 লাইন শুনি? অবশ্যই অবশ্যই। গানটা ছিল এমন: আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা, কত ভালোবাসে আমায় তোমরা জানো না, আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা। আচ্ছা, এই গানটা রেকর্ড হয়েছিল কবে? এই গানটাও তখনই রেকর্ড হয়েছিল এবং আমার মনে আছে শ্রুতি রেকর্ডিং স্টুডিও নামে মগবাজারে তখন ছিল, এখন নেই, উঠে গেছে। সেই স্টুডিওতে আমি প্রথম গানটা রেকর্ড করি। এটা বাবা। তখন কেমন লেগেছিল? মানে বাবা তিনি অবশ্যই, তিনি তো
এই কাজই করতেন বা করেন, কিন্তু আপনার জন্মদিন উপলক্ষে বিশেষভাবে আপনার জন্যই একটা গান এবং আপনার প্রথম গান। সেটাই। আর তখন আসলে অনেক ছোট, 8 বছর বয়স, তো তখনকার অনুভূতিটা না মিক্স ছিল, এত কিছু বুঝতামও না যে এই যে টেক দিতে হবে, থ্রোয়িংটা কিভাবে করতে হবে, উচ্চারণগুলো স্পষ্ট হবে কিনা, এই জিনিসগুলো মাথায় কাজ করতো না। তবে একটা অভিজ্ঞতার কথা আমি বলবো, আমার 13-14 বছর বয়সে আমি কিন্তু প্রথম ফিল্মে প্লেব্যাক করি। আচ্ছা। তখন যদিও আমার কণ্ঠটা একেবারেই পরিপক্ক ছিল না, বিকজ ফিল্মের গান ইটস নট দ্যাট ইজি। অবশ্যই। তারপরেও বাবা যেহেতু চলচ্চিত্রের মানুষ, তারই একটি ছায়াছবির কাজ হচ্ছিল উল্কা। তা আমি বাবাকে আবদার করেই বসলাম যে আমি এই ছবিতে একটা প্লেব্যাক করব, তুমি আমাকে দিয়ে প্লেব্যাক করাবে। তখন বাবা বলছিলেন প্লেব্যাকের জন্য তোমার কণ্ঠটা তো একটা নায়িকার কণ্ঠে অনেক পরিপক্ক হওয়া দরকার, এখনো হয়নি, ওরকম অভিজ্ঞতাও তুমি অর্জন করনি। তারপরেও আমি বললাম যে এত কিছু আমি বুঝি না, আমাকে দিতে হবে। তো সেই দিনকার কথাও আমার মনে আছে, সেটাও শ্রুতি রেকর্ডিং স্টুডিওতেই করা। তো বাবার ছবিতে আমি প্রথম প্লেব্যাক করব, বাবা করলেন কি সেখানে চলচ্চিত্রের এবং সঙ্গীতের সব বড় বড় ব্যক্তিত্বদের দাওয়াত করলেন আচ্ছা স্টুডিওতে। আচ্ছা। এবং দেখা গেল যে ওনাদেরকে দেখে আমি এতটাই নার্ভাস ছিলাম, এক এক করে আমার মনে আছে সত্য কাকু আমাকে, মানে শ্রদ্ধেয় সত্য সাহেব বলেন যে 17টা টেক নেওয়া হয়েছিল আমার, ফাইনালি তারপর ওকে হয়েছে। আচ্ছা, তারপরেও বিষয়টা হচ্ছে যে শিল্পী যারা গান করেন, অনেক আগে থেকেই গান করেন, তারা গান রেকর্ড করেন, তাদের অ্যালবাম থাকে, তাদের গান থাকে, তাদের সোলো থাকে, তারপরে তাদের ড্রিম থাকে হচ্ছে প্লেব্যাক করা। আর সেই জায়গা থেকে আপনি বেশ লাকি যে আপনি এত অল্প বয়স এবং এত গুণী মানুষদের সামনে প্লেব্যাক করতে পেরেছেন। আমাদের সাথে একটা দর্শকের ফোন আছে, আমরা ফোনটা একটু নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা বলার বা জিজ্ঞাসা করার করবেন। শুভ সন্ধ্যা দিতি আপা, কেমন আছেন? শুভ সন্ধ্যা, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার কাছে আমার খুব জানতে ইচ্ছে করছে যে আমরা কিন্তু বরাবরই আপনার সৌন্দর্য, আপনার মাধুর্য একই রকম দেখছি এবং আপনার স্টাইলটা কিন্তু এত ভালো লাগে, সবসময় একই রকম আপনার স্টাইলটা থাকে। তো আসলে এটা আপনি কিভাবে মেইনটেইন করেন? থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। আসলে আমি যেটা মনে করি, আমাদের এই জগৎটাকে সবাই কিন্তু শোবিজ বলে, তাই না? মানে অবশ্যই এখানে প্রেজেন্টেশনের একটা বিষয় থাকে এবং আমি যেভাবে চিন্তা করি যে আমি যেহেতু একজন সঙ্গীত শিল্পী, আমি যে ধরনের গানগুলো করি অবশ্যই আমার একটা ইমেজ তৈরি তো অবশ্যই হয়েছে, ইউনিকনেস, হ্যাঁ একটা ইমেজ তৈরি হয়েছে। তো আমি চেষ্টা করি যে সেই ইমেজটা ধরে রাখবার জন্য যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট ওভাবে নিজেকে প্রেজেন্ট করা। যেমন আমি মনে করি আমি যে ধরনের গান করছি, আধুনিক গান করছি, আমি যখন যেখানে অনুষ্ঠান করতে যাই আমি সবসময় শাড়ি, মানে আমার আউটফিট হিসেবে শাড়িকে আমি চুজ করি। আমার কাছে মনে হয় যে আমার ইমেজের সাথে এই আউটফিটটা খুব যায়। এবং আরেকটা জিনিস হলো যে দেখতে যেন সুন্দর লাগে, তো সেই অনুযায়ী নিজেকে একটু মেনটেন করা, একটু এক্সারসাইজ করা, একটু রূপচর্চা করা, যেন দেখতে একটু ভালো লাগে। কারণ বলে না যে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, তো এই জিনিসগুলো সবারই খুব দরকার, শুধু আমার ক্ষেত্রে না। আমি বলছি না যে আমি খুব মানে ওভাবে মেনটেন করি, তারপরও আমি চেষ্টা করি একটু মেনটেন করতে। একটু যেমন আমার শাড়ির কালেকশন, অনেকেই বলে যে তোমার শাড়িগুলো খুব সুন্দর হয়, তোমার অনুষ্ঠানে আমরা দেখি তুমি কি শাড়ি পরেছো, এই জিনিসগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তখন আমার মনে হয় যে না, আর একটু ভালো কিছু যদি ওদেরকে আমি দিতে পারি উপহার, মানে সবকিছু মিলিয়ে। তোমার শুধুমাত্র গানটাই তো মানুষ শুনবে না, তোমাকে দেখবে, প্রেজেন্টেবলও হতে হবে, প্রেজেন্টেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি। আচ্ছা, আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা একটু নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা বলার বলবেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? আচ্ছা, বোধহয় কোনো একটা যান্ত্রিক গোলযোগ হয়েছে। তো এই যে আপনার কি বলা যায় এটাকে, আপনার সিক্রেট অফ বিউটি অ্যান্ড দ্য ওয়ে ইউ প্রেজেন্ট ইউরসেলফ, এটা নিয়ে আমরা পরে আসবো, পরে কথা বলবো। আমরা একটু এখন আগে গান নিয়ে কথা বলতে চাই। সো তারপরে আপনার যাত্রাটা শুরু হলো, আপনি প্লেব্যাক করলেন এবং তখন থেকেই প্রফেশনালি আসলে হ্যাঁ মোটামুটি দেখা গেল যে আমি প্রথম যখন প্লেব্যাক করলাম ওই ছায়াছবিতে, প্রথম গানটা মোটামুটি ভালোই হলো। বাবা কিন্তু ওই ছবিতে আমাকে দিয়ে আরো একটি ডুয়েট গানও করিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, তো সেটাও আমার জন্য একটা বোনাস ছিল। এবং তখন কিন্তু বাবারা একচেটিয়া কাজ করছেন, আমি 80-90 দশকের কথাই বলছি, একচেটিয়া কাজ করছেন,
বিভিন্ন ছায়াছবিতে বাবা গান লিখছেন, দিন রাত গান লিখছেন। তো বাবার কাছে আমার আবদার থাকতো যে বাবা তুমি তো অন্য চলচ্চিত্রে কাজ করছো, তুমি একটু বলে দাও না আমাকে দিয়ে গানটা করবার জন্য, এরকম আমি অনেক বলতাম। তখন বাবা এসব ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিলেন। বাবা বলেছে ঠিক আছে আমার মেয়ে হিসেবে প্রথম অনুরোধটা আমি করব, কিন্তু দ্বিতীয় অনুরোধ আমি করব না, তুমি এটা এক্সপেক্ট করবে না, সেটা তোমার কোয়ালিটি দিয়ে তোমাকে প্রুফ করতে হবে। মানে তুমি এটা ভেবো না যে আমি সবসময় সব জায়গাতে গিয়েই তোমার জন্য আমি তদবির করব। বাবা এই জিনিসটা একদম পছন্দ করতেন না। আমি বললাম যে ঠিক আছে একটু সুযোগ করে দাও না, সুযোগ করে দাও, দেখি না আমি কি করতে পারি। আবদার যেটা করার আসলে বাবার কাছে সেটাই। তো এক এক করে অনেকেই জানে না প্রায় 60 থেকে 70টি ছবিতে কিন্তু আমি প্লেব্যাক করেছি তখন। এবং আমার সৌভাগ্য হচ্ছে বাবার গানই করতাম মোস্টলি। তো সেখানে শ্রদ্ধেয় সত্য সাহা, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, শ্রদ্ধেয় আনওয়ার পারভেজ, শ্রদ্ধেয় সুবল দাস, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল চাচা, আমি কিন্তু প্রত্যেকের সাথে কাজ করেছি। এবং এন্ড্র কিশোর আঙ্কেল থেকে শুরু করে আমি বলবো যে মনির খান ভাই, রবি চৌধুরী, এস.ডি. রুবেল, মানে বড় বড় যারা তখন ওই সময়কার গায়ক ছিলেন, কুমার বিশ্বজিৎ দা, প্রত্যেকের সাথে আমি, আগুন ভাই, আমি ডুয়েট গান করেছি। তো এরকম আছে আসলে অনেকে জানেন আসলে সেই গানগুলো ওভাবে, সত্যি কথা বলতে ওভাবে জনপ্রিয়তাটা পাইনি। আর পরবর্তীতে যেটা হয় আমি কিছু অ্যালবামে কাজ করি, মিক্সড অ্যালবামে কাজ করি, সোলো অ্যালবামে কাজ করি। তারপরে মিক্সড অ্যালবাম আমি বলবো যে চুমকি নামে একটি অ্যালবাম বেরিয়েছিল, যেটা বাংলাদেশের প্রথম ডিজিটাল রিমিক্স একটা অ্যালবাম ছিল। এবং সেই অ্যালবামে কিছু পুরনো গান আমরা নতুন করে ডিজিটাল রিমিক্স করি এবং সেই অ্যালবামটা প্রচন্ড জনপ্রিয়তা পায়। পরবর্তীতে দেখা যায় যে চুমকি 1, চুমকি 2 সিকুয়েল অ্যালবাম বের হয়। ইন দ্য মিন টাইম কি হয়, ইন দ্য মিন টাইম পাশাপাশি কিন্তু পড়াশোনাটা, বাবার এটাই শর্ত ছিল যে পড়াশোনা ঠিক রেখে গান বাজনা করতে হবে। তো আমি কিন্তু আল্লাহর মধ্যে মাস্টার্স করেছি ইন্টারন্যাশনাল রিলেশনসে ঢাকা ইউনিভার্সিটি থেকে, পাশাপাশি গানটাও চলছিল। মানে বাবার ইচ্ছে বা প্যারেন্টসের ইচ্ছে পূরণ করা হলে তাহলে আপনার ইচ্ছে পূরণ হবে, বিষয়টা এমন ছিল। কারণ পড়াশোনার ব্যাপারে আমার প্যারেন্টস খুবই স্ট্রিক্ট। তো যাই হোক আমি এক এক করে পড়াশোনা করছি, গানও করছি। তারপর যেটা হয় বাঙালি মেয়েদের 2004-এ গিয়ে আমার বিয়ে হয়ে যায়। তারপর বিয়ের পরে বেশ কিছুদিন দেশের বাইরে থাকি, আমার দুটো ছোট ছোট ছেলে হয়, আদিয়া নাকিব। তখন কি গানের সাথে সম্পৃক্ততা ছিল? না, তখন সংসার নিয়ে আমি খুব বিজি হয়ে যাই। সত্যি কথা বলতে কি একটা 10 years এর মতো, মানে 10 বছরের একটা গ্যাপ আমার ক্যারিয়ারে চলে আসে। আর এখানে তো গ্যাপ মানে এটা তোমার ফিল আপ করা ইটস ভেরি টাফ, রাইট। গানটা তো সব সময় চর্চার উপর, গান শিল্পের প্রত্যেকটা সেক্টরই আসলে খুব বেশি সেনসিটিভ, কিন্তু গানটা আমার কাছে মনে হয় যে একদিনও যদি রেয়াজ না করে তাহলে বোধহয় একেবারে পরের দিনই তুমি গলা ঠিক রাখতে পারবে না, বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। না, আমার যেটা হতো, আমি তখন মিডিয়াতে কাজ করিনি 10 বছর, কিন্তু বাসায় কিন্তু চর্চাটা আমি রাখতাম, হারমোনিয়াম বা তানপুরা ধরে, কিন্তু খুব রেগুলার যে করতাম তাও না। তারপরে আমি সবসময় এটা বলি যে আমার সেকেন্ড ইনিংসটা আমি শুরু করি আবার 2013-এ। 2013 গিয়ে যখন আমার বাচ্চারা একটু বড় হয়ে যায়, তখন আবারও আমি মানে একটা চ্যানেলের মাধ্যমে আমি আবারও প্রোগ্রামে ব্যাক করি। এবং তখন আমি কি করতাম, গান বাজনা করতাম, পাশাপাশি উপস্থাপনাও শুরু করি। কারণ এখানেও একটা বিষয় হচ্ছে যে বাবার মেয়ে হিসেবে আমি গান করছি, আর আমার মা জোহরা গাজী তিনি কিন্তু একসময় খুব নামকরা উপস্থাপিকা ছিলেন বাংলাদেশ টেলিভিশনে। তিনি অনেকগুলো ম্যাগাজিন অনুষ্ঠান এককভাবে উপস্থাপনা করতেন। তো মার জিনিসটাও ধরে রাখার জন্য আমি সাধারণত মিউজিক রিলেটেড কিছু অনুষ্ঠান উপস্থাপনা করা শুরু করি। দুই হয় আসলে, উপস্থাপনাও হয়, গানের সাথেও থাকা হয়। এবং আমার অনুষ্ঠানগুলো খুব তথ্যভিত্তিক করতাম, আমি চেষ্টা করতাম, কারণ বাবার মেয়ে হওয়ার বদৌলতে বেশ কিছু গানের ইতিহাস জানার সুযোগ আমার হয়েছে, প্রেক্ষাপটটা আমি জানি, আমি সেগুলো শেয়ার করতাম। তো এতে করে হয় কি, আমার উপস্থাপনার বিষয়টাও দেখা যায় যে সবার কাছে ভালো লাগা শুরু হয়। বিভিন্ন চ্যানেল থেকে আমার অনুষ্ঠানের উপস্থাপনার প্রস্তাব বেশি আসতো তখন গানের চাইতে। তো পাশাপাশি ওভাবে তখন লাইভ শো গুলা শুরু হয়, আস্তে আস্তে সব চ্যানেলে লাইভ গুলো করলাম। এবং দেখা যেত যে বাবার লেখা পুরনো গানগুলো, চলচ্চিত্রের গানগুলো আজ অবধি ওগুলোই বেশি করি, কারণ আমাকে দেখলে সবাই খালি সবাই শুনতে চায়, রিকোয়েস্ট করে। আচ্ছা, আমরা একটুখানি শুনতে চাই, আমরা শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের একটা, যে কোনো একটা গান যেটা আপনার বেশ ভালো লাগে এবং আপনার কণ্ঠে স্যারের বেশ ভালো লাগতো, জাস্ট দুটো লাইন যদি আমাদের। হ্যাঁ, আমি সেই বিখ্যাত গানটাই শোনাচ্ছি। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম।
চমৎকার। আমার খুব পছন্দের গান। এবং এখনো পর্যন্ত এই গান কিন্তু এই গান এত আগের গান বা এত পুরনো গান সে গানের আবেদন কিন্তু এখনো সেম এখন এবং দেখো এখনকার প্রজন্মও কিন্তু এই গানগুলো গাইছে অবশ্যই। হ্যাঁ, এবং বিভিন্ন ভাবে গাইছে, মানে কেউ একটু চেঞ্জ করে গাইছে, কেউ ফিউশন করে গাইছে, মানে আসলে যুগের চাহিদা অনুযায়ী যেটা যখন ডিমান্ড করে সেরকমই তো করতে হয়, কিন্তু ওই গানগুলোই করছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশেও তুমি দেখবে যে পুরোনো গানগুলোকে ওরা নতুন করে রিমিক্স করছে, এবং এই গানগুলো আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে। আমি বলবো যে আজকে বাবারা নেই, বাবার যারা সহকর্মী ছিলেন অনেকেই নেই, কিন্তু তাদের কাজগুলো আছে, সৃষ্টিগুলো আছে, এবং এর মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে সবসময় স্মরণ করছি। এবং তারা এই যে যেটা আমি বললাম যে তাদের যে অবদান সেটা তো আসলে অস্বীকার করা যাবে না। তাদের সেই গানগুলোই কিন্তু এখনো অনেক নতুন গান হচ্ছে, নতুন অনেকে গান করছে, অনেক প্রোডাকশনস আসছে, আমরা অনেক দেখছি, কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমরা এই গানগুলোতে আটকে যাই, সেগুলোকে নতুন করে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো আপনার কাছে জানতে চাই, যেহেতু সেই সময়গুলোতে যে কালজয়ী গানগুলো যখন হয়েছে আপনার সৌভাগ্য হয়েছে সেই সময়তে থাকার বা আপনি ছিলেন, এবং এখনো আপনি দেখছেন, আমরা সবাই দেখছি, সবাই কাজ করছে, নতুন অনেকে অনেক কাজ করছে, এখন যে গানগুলো আসলে হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে আগের মতো গানের, আগে যে গানগুলো ছিল আগে সে গানের মতো ইম্প্যাক্ট কি এখন এই গানগুলো, নতুন গানগুলো ফেলতে পারছে কিনা? খুব বেশি না, কালে ভদ্র এক্সেপশনালি দুইটা কেস হয়ে যায়, বাট যেটা আমার কাছে যেটা এর কারণ বলে মনে হয়, কারণ আমি যখন ছোটবেলায় দেখতাম বাবারা কাজ করতেন, প্রত্যেকের ভেতর প্রত্যেকের না একটা কোঅর্ডিনেশন থাকতো, সমন্বয়, মানে একটা গান তৈরি হচ্ছে, গীতিকবি, সুরকার কিংবা একজন শিল্পী, ওই ছবির প্রযোজক, পরিচালক, অনেক ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীরা বসা থাকতেন, কারণ তৎক্ষণাৎ যদি কোনো কিছু চেঞ্জের প্রয়োজন হতো এটা ইনস্ট্যান্ট করা হতো। আর এখন আমরা যেটা করি, সত্যি কথা, সবাই এত বেশি ব্যস্ত, মানে এখন না ট্র্যাক রেডি করে শিল্পীকে বলা হয় যে একটু এসে ভয়েসটা দিয়ে যান, তা আমরা গিয়ে ট্র্যাকের উপর ভয়েস দিয়ে চলে আসি। অনেক ক্ষেত্রে গীতিকবির সাথে দেখাও হয় না, যদি ওই মুহূর্তে কোনো চেঞ্জের প্রয়োজন হয় সেটা সম্ভব হয় না, ওভাবেই হয়। তো মানে সমন্বয়টা নেই, যে কারণে আমার কাছে মনে হয় যে এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে তখনকার সময় আমরা চ্যানেল তো এত বেশি ছিল না, রেডিওতে গান শুনতাম, রেডিওর গান অনেক বেশি পপুলার হতো, তখন ভিউজের খুব একটা বিষয় ছিল না, ভিউজের কিছুই ছিল না। হ্যাঁ, আর এখন তো ভিউজ দিয়ে জনপ্রিয়তাটা যাচাই করা হচ্ছে, যেটা আমার কাছে, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি না, আমার কাছে এটা অ্যাকসেপ্টেবল মনে হয় না। যদিও অনেকে আমাকে ব্যাকডেটেড বলে, অনেকে বলে যে ইউটিউবে এই গানের কোনো ভিউ নাই, অথচ এই গানের মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, বাট আমি যদি সেই গানটা ওকে জিজ্ঞেস করি, ও আর গানটা বলতে পারে না, মানে ও দেখেছে, ও গানটা শুনেনি, কিন্তু গানটা তো প্রকৃত অর্থে একটা শোনার বিষয়টা আগে দেখার, গান শোনার পর সেটা মাথায় বাজতে থাকবে অনেকদিন, এটাই হচ্ছে গান। মানে আমার কাছে তাই মনে হয় যে একটা গান শোনার পর যদি সেই গানের টিউনটা বেশ অনেক দিন পর্যন্ত আমার মাথায় না থাকে, কথাগুলো আমার মনে না থাকে, তাহলে তো সেটা আসলে কেমন গান হলো? সেটাই। আর তখন তো ক্যাসেটের যুগ ছিল, আমরা কিন্তু বাড়িতে বসে ক্যাসেটে গান শুনেছি, সিডির যুগ ছিল, এখন তো সেটাও নেই, এখন হচ্ছে একদম সিঙ্গেল ট্র্যাকের যুগ, মানে তুমি একটা গান করলে একটু মিউজিক ভিডিও করে ইউটিউবে দিয়ে দাও। আর এখন আরেকটা বিষয় হচ্ছে পৃষ্ঠপোষকতারও অনেক অভাব দেখা যাচ্ছে, কারণ সত্যি কথা বলতে কি সবাই যার মানে একটা গান তৈরি করতে কিন্তু একটা, এখানে তো অবশ্যই একটা এক্সপেন্ডিচারের বিষয় আছেই। তুমি যদি একজন ভালো গীতিকবির কাছে যেতে চাও, তোমার সেটা একটা রিমুনারেশন আছে, সঙ্গীত পরিচালকের একটা রিমুনারেশন আছে, মিউজিক ভিডিও তৈরি করবার একটা বাজেট আছে, সব মিলে দেখা যায় যে একটি গানের ক্ষেত্রে 4-5 লাখ টাকার একটা বাজেট কিন্তু হয়েই যায়। তো এই টাকাটা অনেকে খরচ করতে চায় না, কারণ যদি ঠিকমতো ভিউজ না হয় টাকাটা তো উঠে আসবে। তো এই কারণে অনেক সঙ্গীত শিল্পীরা এখনকার যুগের আমি যেটা দেখি, ওরা নিজেরা গান তো করছেই, পাশাপাশি নিজেরা গান লিখেও ফেলছে, সুরও নিজেরাই করে ফেলছে, নিজেরাই গাইছে, নিজেদের চ্যানেলে রিলিজ করছে। তো এই জিনিসগুলো আসলে শিল্প চর্চাটা তো এত সোজা না। যদি সবাই সবকিছুই পারতেন তাহলে তো বাবা শুধু গান লিখতেন না, বাবা তো তাহলে অভিনয় করতেন, সুরও করতেন, তাই না? আসলে সবাইকে দিয়ে তো সবকিছু হয় না, এবং অপশন যেহেতু ছিল অনেক বেশি। কিন্তু এ কারণে আমি অনেক সময় ওদেরকে দুষ্টুমিকে জিজ্ঞেস করি, এই গান তুই লিখেছিস, তুই গেয়েছিস, শোনার দায়িত্বটাই তুই নিয়েছিস, দর্শক কিন্তু শুনে নেই, এরকম একটা বিষয় আসলে। আচ্ছা, তো নতুন প্রজন্মের মধ্যে যারা গান করছে তাদের কার কার গান আপনার শোনা হয় বা ভালো লাগে? নতুন প্রজন্মের অনেকের গান আমার ভালো লাগে এবং আফসোস লাগে পাশাপাশি ওদের জন্য। কেন জানো, আমার কাছে মনে হয় যে একটা প্রজন্ম চলে যাওয়ার পর এখনকার আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে না একটা শূন্যতা কাজ করছে। আমি তো বলবো সে আমল থেকে যদি বলি, খন্দকার নুরুল আলম স্যার, সুবল দাস, সত্য স্যার, আনওয়ার পারভেজ, আলাউদ্দিন আলী চাচা, আলম খান চাচা এবং বুলবুল চাচা, মানে লাস্ট পর্যন্ত আমি বলবো যে আহমেদ ইমতিয়াজ, বুলবুল চাচা চলে যাওয়ার পর আমাদের সঙ্গীত জগতে মানে বড় বড় সুরকারদের একটা
অভাব আমি খেয়াল করেছি। তো এখনকার সময় রিয়েলিটি শোজগুলোর মাধ্যমে অনেক ভালো ভালো শিল্পী আমরা পেয়েছি, কিন্তু ওদেরকে কাজে লাগানোর মতো সেরকম স্রষ্টাদের অভাব আসলে এখানে, যে কারণে এখনকার গানগুলোর স্থায়িত্ব খুব কম, 1-2 বছর, 3-5 বছর পরে অনেকে ভুলেই যাচ্ছে, হারিয়েও যাচ্ছে, আমরা অনেকে মনেও রাখতে পারছি না। আমরা আরো কথা বলবো, আরো অনেক আড্ডা দিব। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটি, এবং আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ভেরি গর্জিয়াস এবং খুবই সুকণ্ঠী দিচি আনোয়ার আপু। আমরা কথা বলছিলাম গান নিয়ে, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে, এবং একটা ক্রাইসিস যে আসলে আমরা এই মুহূর্তে পার করছি সেটা নিয়েও আমরা কথা বলছিলাম। তবুও আমরা আশাবাদী, আমরা সবসময়ই চাই যে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে আসলে শেকড়, সেই জায়গাটা থেকে যতটা স্ট্রং আমরা ছিলাম, আমরা যেন ভবিষ্যতেও ঠিক ততটাই স্ট্রং হই। আমরা নতুন প্রজন্ম নিয়েও কথা বলছি, তারা কেমন কাজ করছে, কেমন করছে না। তো আপনার কাছে কি মনে হয় আপু, যে নতুন প্রজন্মের যারা কাজ করছে তারা আসলে কতখানি কন্ট্রিবিউট করতে পারছে আমাদের ইন্ডাস্ট্রিতে? কন্ট্রিবিউশনের কথা যদি আসলে বলি, আসলে তৎকালীন সময় যেমন 70, 80, 90, 2000 এই 4টা দশকের সঙ্গীতের স্বর্ণালী যুগটা বলা হয়। হ্যাঁ, এবং সেই সময় কিন্তু যে গানগুলো সৃষ্টি, আমি গানের কথাই বলছি, চলচ্চিত্র বলে যে গানগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো আমাদের সঙ্গীতের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। আর এখনকার সময় আমার বাবা একটা কথা বলতেন যে, মা এখনকার সময় তোমাদের না আবেগের চাইতে বেগ বেশি, কারণ শিল্পটা কিন্তু তোমাকে আবেগ দিয়ে করতে হবে। একটা গান যখন তুমি ভেতর থেকে গাইবে সেটা হবে গান, আর যখন তুমি শুধুমাত্র গলা দিয়ে গাইবে সেটা কিন্তু মেশিন গান হবে। এখনকার সময় শিল্পীদের ক্ষেত্রে এ ধরনের মানে অনেক বেশি স্পিডে তারা চলে, আমার কাছে যেটা মনে হয়, ফাস্ট ফেজে আসলে সবাই, এবং ওরা না মানে ওভাবে পরিশ্রম না করে তাড়াতাড়ি ফেমটা চায়। আসলে ওরকম প্ল্যাটফর্ম অনেক সময় তারা পেয়ে যায়, যেটা অনেক ক্ষেত্রে তাদের মাথা ঘুরিয়ে দেয়। ফেমটাও ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে ভাইরাল হওয়ার টেন্ডেন্সিটা সবার টেন্ডেন্সি, আমি সেখানেই আসছিলাম যে এই ওয়ার্ডটা আজকাল এত বেশি ইউজ হচ্ছে যে এটা এখন আমাদের সহ্য সীমার বাইরে চলে গেছে। ভাইরাল, নিজেদেরকে ভাইরাল করবার জন্য শিল্পটাকে আমি বলবো যে অশিল্প চর্চাটা বেশি হচ্ছে আজকাল। এবং আমি যদি ইউটিউবের কথা বলি, আসলে ইউটিউবের যুগে পুরো পৃথিবীটা তো আমাদের হাতের মুঠোয়, এবং এই ইউটিউবে আমার মনে হয় যে কিছু কিছু রেস্ট্রিকশন থাকা উচিত, যে কোন কন্টেন্টগুলো আমরা দিতে পারবো, কোন কন্টেন্টগুলো দেয়া যাবে না, এ ধরনের একটা বিষয় যদি থাকতো খুব ভালো হতো। কারণ আজকাল দেখো, আমরা তো অনেক বছর চর্চা করে মোটামুটি একটা পজিশনে এতদিন পরে আসতে পেরেছি, অনেক কষ্ট হয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে আমি বলছি না, আমি ইন জেনারেলি বলছি, আমি হয়তো সঙ্গীত ঘরানা দেখে কিছু কিছু সুযোগ আমি পেয়েছি, বাট আমার থেকে অনেক ভালো ভালো শিল্পী যারা আছেন হয়তো বা সুযোগের অভাবে তারা নিজেদের প্রতিভাটা ওভাবে। আমরা আরো কথা বলবো, আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা বলার বলবেন। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার যা বলার আপনি বলবেন। হ্যালো, আমরা কিন্তু শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি জয়পুর থেকে চকলেট ভাই সুজন বলছিলাম। আমি দৃষ্টি আপুর কাছে একটি গান শুনতে যাচ্ছি, খালি গলায় হাত ধরে নিয়ে চলো পথ চিনি না। বাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমার মজা লেগেছে, উনি আমার নামটা বলেছে দৃষ্টি, আসলে দিঠি নামের অর্থ দৃষ্টি। আচ্ছা, তা আমি কি সেই গানটা শোনাবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওনার দর্শকদের অনুরোধ রাখতে পারলে ভালো লাগে। হাত ধরে নিয়ে চলো পথ চিনি না, পথ চিনি না, তুমি ছাড়া দু নয়নে কিছু দেখি না, কিছু দেখি না, এইটুকু জীবনে শয়নে স্বপনে প্রেম ছাড়া কিছু বুঝি না, হাত ধরে নিয়ে চলো পথ চিনি না, পথ চিনি না। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে, দর্শকের পক্ষ থেকেও ধন্যবাদ। আচ্ছা, এমন কি হয় কখনো, আমার সঙ্গীত শিল্পীদের সাথে এটা বেশি হয়, যখন আপনি কোনো ফ্যামিলি গ্যাদারিং অথবা ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে যান,
হুটহাট করে কেমন বলে কিনা যে একটা গান শোনা সারাটাক্ষণ, মানে আমরা একটা পারিবারিক আড্ডায় বসছি, আচ্ছা দিঠি 2টা লাইন গান শোনা তো, আচ্ছা দিঠি ওই গানটা তোর মনে আছে, আচ্ছা গেল। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা করছি, গল্প করছি, ফাঁকি দিয়ে দোস্ত অনেক এখন বোরিং লাগতেছে, 2-1টা গান শুনে এরকম। কিংবা আমাদের একটা গ্যাদারিং হচ্ছে, ওখানে সবসময় মিউজিকের দায়িত্বটা আমাকে দেওয়া হয় যে তুই অ্যারেঞ্জ কর, সব মিউজিশিয়ান সাউন্ড টাউন্ড আমি আনি, এবং ওই আমারই বসে বসে গান শোনাতে হয়। দেখা যায় যে গল্প করার আর টাইম পাই না, ওই গান। তবে এই জিনিসটা আমি খুব এনজয় করি, বিকজ ছোটবেলা থেকে ভালোবাসা থেকে কাজ করতাম, অ্যান্ড আই লাভ টু ডু ইট। অবশ্যই। আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা বলার বা জিজ্ঞাসা করার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আজকের উপস্থাপক এবং অতিথি দুইজনই অনেক সুন্দর দেখতে। আমার আজকে দ্বিতীয় প্রকাশে একটা প্রশ্ন হলো, জি আপনি তো গাজী মাজারুল আনোয়ার এবং ঝোড়া গাজীর মেয়ে, সেটা আপনার ফিলিংসটা কেমন? আর দ্বিতীয় কোয়েশ্চেন হলো, মানে সত্যি আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনাকে সামাজিক মাধ্যমে ফলো করি। এখন যেহেতু দেখা যাচ্ছে যে আমরা কেউ কারোর সাথে যোগাযোগ রাখি না, কিন্তু আপনার ফেসবুকে সবসময় দেখি যে আপনি ফ্রেন্ডসদের সাথে কিংবা আপনার আত্মীয় স্বজনের সাথে মানে অনেক সময় কাটান। এই হিসেবে কি আমরা আপনাকে মানে অনেক সামাজিক বিষয়গুলো মেইনটেইন করেন, এরকম বলতে পারি? জি জি, আমি অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লেগেছে ওনার কথাগুলো। উনি একদম আমি কি সেটা পুরোপুরি উনি আসলে ফেসবুকে আমাকে ফলো করেন বা যেটাই করেন তিনি বুঝতে পেরেছেন। আমি কিন্তু সবসময় জিনিসটা করি, আমার সারাদিন আমি একটা প্ল্যান থাকে যে আমি এই সময়টা এখানে দিব, এই সময়টা সংসারে দিব, এই সময়টা আমার বাচ্চাকে দিব, এই সময়টা আমি গানকে দিব, এই সময়টা আমার বন্ধু বান্ধবকে দিব। আর আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ, খুব ছবি পোস্ট করতে পছন্দ করি। আমি যখন যেখানে যাই সেই অ্যাক্টিভিটিসের ছবিগুলো ফেসবুকে আসে, এবং ফেসবুকের কারণে আমরা পুরো ওয়ার্ল্ডের সাথে একটা কানেক্টেড থাকতে পারি, যেমন উনি জানতে পারলেন আমার বিষয়টা। তো এই জিনিসগুলো আমি চেষ্টা করি। আর হ্যাঁ, আমাকে যিনি বললেন যে আমি সামাজিক, আমি মনে করি যে আমি খুব সোশ্যাল কাইন্ড অফ এ পার্সন। আমার নতুন নতুন বন্ধু বানাতে ভালো লাগে, মানুষের সঙ্গে মিশতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, এবং আমি মনে করি যে অনেকের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। সেই জিনিসগুলো আমি নিজের মধ্যে আনবার চেষ্টা করি। কারো ভালো কোনো কিছু দেখলে আমি চেষ্টা করি আসলে ওভাবে। আমার মা বাবা দুজনেও খুব সোশ্যাল কাইন্ড অফ এ পার্সন, দুজনেই ছিলেন। বাবা তো নেই, মা আছেন। মা খুব সোশ্যাল ছিলেন, এবং মাও নিজেকে খুব পরিপাটিভাবে রাখতে পছন্দ করতেন। মার ওই জিনিসটা ফলো করার চেষ্টা করি। এবং আমি সবসময় আমি এটা মনে করি যে আমি যতই ক্যারিয়ারিস্ট হই না কেন, আমি সংসারকে কখনো ইগনোর করি না। আমার মনে হয় যে আমি আমার ফ্যামিলি, সংসার সমস্ত কিছু ঠিক রেখে আমি আমার গান বাজনার কাজ করি, মানে প্ল্যান করে ব্যালেন্স করে করবার চেষ্টা করি। এটাই আসলে আমার জীবনের একটা বৈশিষ্ট্য তুমি বলতে পারো, যে আই অলওয়েজ প্ল্যান এবং আই অলওয়েজ ট্রাই টু ব্যালেন্স মাই ফ্যামিলি। আপনি প্রায়োরিটিটা আপনি সেট রাখেন যে অ্যাকচুয়ালি কোনটা আপনার প্রথম প্রায়োরিটি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আরো অনেক গল্প করবার ছিল, কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আমাদের এটিএন বাংলা এবং লাইফ বিউটির পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা। আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই আবার আপনার সাথে আড্ডা দিব। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন এবং শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ শিমু, তোমাকে খুব মজা লাগলো তোমার সাথে গল্প করতে, এবং সেই সাথে আরও একবার আমার অন্তরস্থল থেকে এটিএন বাংলাকে আমার আন্তরিক ধন্যবাদ আজকে আমাকে ডাকবার জন্য। এবং আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ ইন ফিউচার আবারও দেখা হবে। অনেক ধন্যবাদ আপু আপনাকে, ভালো থাকবেন। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সংস্কৃতির সাথে থাকুন, এবং অবশ্যই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।